ইয়েমেনি সশস্ত্র বাহিনীর নতুন বার্তা, আঘাত হেনেছে ইসরায়েলের বুকে। দক্ষিণ ইসরায়েলের আকাশে হঠাৎ ভেসে এলো ড্রোন, গন্তব্য কৌশলগত শহর ইলাত। মুহূর্তে নেমে এলো বিস্ফোরণের ঝড়। ইয়েমেনের হুথি যোদ্ধারা ঘোষণা করল সফলভাবে আঘাত হেনেছে, শত্রুর প্রতিরক্ষা ভেদ করেছে। এই হামলায় আহত হয়েছে ২০ জনেরও বেশি মানুষ। ইরান সমর্থিত এই গোষ্ঠী বলছে, দুটি ড্রোন ছোড়া হয়েছিল আলাদা আলাদা লক্ষ্যবস্তুতে। দক্ষিণ অধিকৃত ফিলিস্তিনের উম্মে আল রাশরাশ এলাকায় তাদের লক্ষ্য ছিল ইসরায়েলি সেনাদের অবস্থান। হুথিদের দাবি, অভিযান সফল হয়েছে এবং ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ প্রমাণিত হয়েছে। ২৪ ঘণ্টায় দ্বিতীয় আঘাত। এটি কেবল একটি বিচ্ছিন্ন হামলা নয়, গত ২৪ ঘণ্টার মধ্যেই এটি হুথিদের দ্বিতীয় অভিযান। তারা ড্রোন হামলা চালিয়েছিল ইলাত ও বীরশেবার বিভিন্ন স্থানে। প্রতিটি হামলায় ছিল গাজার প্রতি সংহতির বার্তা, প্রতিটি আঘাত ছিল ফিলিস্তিনের মাটির জন্য। হুথিদের সরকারি বিবৃতিতে বলা হয়েছে, গাজা উপত্যকায় অবিচল যোদ্ধাদের আমরা স্যালুট জানাই। তারা শুধু গাজাকেই নয়, সমগ্র জাতিকে রক্ষা করছে। ইসরায়েলের পাল্টা বক্তব্য। তবে ইসরায়েল বলছে, বাস্তবে মাত্র একটি ড্রোন ইলাতে আঘাত করেছে, এতে ২ জন গুরুতর আহত হয়েছে। আরেকটি ড্রোন ইসরায়েলে পৌঁছানোর আগেই ব্যর্থ হয়েছে বা ভূপাতিত হয়েছে বলে দাবি করছে তারা। একদিন আগেও হুথিরা একাধিক ড্রোন হামলার কথা বলেছিল, কিন্তু ইসরায়েল বলছে সেদিন ইয়েমেন থেকে কোনো ড্রোন পৌঁছায়নি। অর্থাৎ হয় উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে, নয়তো মাঝপথে বিধ্বস্ত হয়েছে। তবুও আঘাতের বাস্তবতা যাই হোক, একটি সত্য স্পষ্ট, হুথিদের ড্রোন ইসরায়েলে আঘাত হানছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এটি দ্বিতীয়বারের মতো সরাসরি ক্ষতি করেছে, আর প্রতিদিনই ইসরায়েলকে ইয়েমেন থেকে আসা ড্রোন ও ক্ষেপণাস্ত্র মোকাবিলা করতে হচ্ছে। হুথিরা বলছে, তাদের আক্রমণের একটি উদ্দেশ্য গাজার জন্য লড়াই। গাজার যুদ্ধে ইসরায়েলের আগ্রাসন না থামলে এবং অবরোধ না তুললে এসব হামলা চলতেই থাকবে। শক্তির প্রদর্শন। ইসরায়েল বারবার ইয়েমেনের ভেতরে হুথিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে, তবুও তাদের থামানো যায়নি। হুথিরা বারবার প্রমাণ করছে তারা শুধু প্রতিরোধ করছে না, বরং দূরত্ব অতিক্রম করে ইসরায়েলের অভ্যন্তরেও আঘাত হানার ক্ষমতা রাখে। ইলাতের এই হামলা তাই শুধু একটি সামরিক অভিযান নয়, এটি এক রাজনৈতিক বার্তাও। গাজার রক্তের প্রতিশোধ নিচ্ছে ইয়েমেনের যোদ্ধারা। হুথি নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি গাজায় হামলা বন্ধ হয় এবং অবরোধ তুলে নেওয়া হয়, তবে ইসরায়েলের বিরুদ্ধে তাদের আক্রমণও বন্ধ হবে। কিন্তু এখন পর্যন্ত সেই সম্ভাবনা নেই। ফলে আকাশে ড্রোনের শব্দ হয়তো আরও বহুবার শোনা যাবে, আর হুথিরা সেই শক্তির কথাই আবার স্মরণ করিয়ে দিল। মধ্যপ্রাচ্যের আকাশে আজ আবারও বজ্রপাত। কাতার নীরব, শুধু অভিযোগের সুর, শুধু যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে থাকা এক রাজ্যের দৃষ্টি। কিন্তু ঠিক সেই সময় দূর সানা থেকে উঠে দাঁড়ালো অন্য এক কণ্ঠ, হুথিরা, যাদের হাতে নেই কাতারের মতো অফুরন্ত সম্পদ, কিন্তু আছে প্রতিরোধের অদম্য সব। তাদের চোখে নো মার্সি লেখা, তাদের আঙুলি ছোড়া হলো প্রতিশোধের আগুন। ধোঁয়ায় ঢেকে থাকা সানার আকাশ, যেখানে আগের দিন ইসরায়েলি বোমারু বিমানের গর্জন ছিঁড়ে দিয়েছিল শহরের বুক, ভেঙে পড়েছিল হাসপাতাল, পুড়েছিল সংবাদপত্রের অফিস। শহরের মেঝেতে পড়েছিলেন সাংবাদিক। সেই ধ্বংসস্তূপের ভেতর দিয়ে উঠে এলো এক ঘোষণা। টেলিভিশনের পর্দায় হাজির হলেন ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। কণ্ঠে তার প্রতিশোধের সুর। বলে দিলেন, আমাদের ক্ষেপণাস্ত্র ছুটেছে নেগেভ মরুভূমির দিকে। আরও আছে, শুধু ক্ষেপণাস্ত্র নয়, ড্রোনও উড়ে গেছে রামন বিমানবন্দরে। ড্রোন আঘাত করেছে নেগেভের সামরিক ঘাঁটিতে। ইসরায়েলের দক্ষিণে বাজল সাইরেন, আতঙ্কে মানুষ ছুটল আশ্রয় কেন্দ্রে। যদিও সেনারা বলল, আমরা কিছু ড্রোন ভূপাতিত করেছি, কিন্তু হুথিদের ঘোষণা কেটে গেল রাতের আকাশে বজ্রপাতের মতো। আমাদের আঘাত সঠিক ছিল, কার্যকর ছিল। জবাবটা শুধু সামরিক নয়, মনস্তাত্ত্বিকও। কারণ ইসরায়েলের আঘাতে নিহত হয়েছিলেন ইয়েমেনের প্রধানমন্ত্রী, নিহত হয়েছিলেন মন্ত্রীরাও। সে ক্ষত শুকায়নি। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর প্রতিটি রক্তফোঁটার প্রতিশোধ নেওয়ার শপথ বাস্তবে রূপ নিচ্ছে ক্ষেপণাস্ত্রের আগুনে। হুথিদের সতর্কবাণী, আমরা লক্ষ্য করব তাদের ঘাঁটি, তাদের বিমানবন্দর, তাদের দখলকৃত বসতি, এমনকি তাদের লাউঞ্চও নিরাপদ থাকবে না। সেই হুঁশিয়ারি আজ পরিণত হলো বাস্তবতায়।
ফিলিস্তিনি মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড ক্ষেপণাস্ত্র হামলার জবাবে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, তেল আবিব সহ দখলকৃত অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় সাইরেন বাজানো হয়েছে। প্যালেস্টাইন পোস্ট জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার পর তেল আবিবে সাইরেন বাজতে শুরু করে। আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্তীর্ণ এলাকায় সাইরেন শোনা গেছে। প্যালেস্টাইন নাও আরো জানিয়েছে, কলপিলিয়া ও তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, এই বিস্ফোরণগুলো তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র ধ্বংসের ফলাফল। এদিকে আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র তাদের প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের জবাবে প্রায়ই ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথি বিদ্রোহীরা। জবাবে ইসরায়েলও ইয়েমেনে বিমান হামলা চালায়। ওদিকে অবরুদ্ধ গাজা উপত্যকা একের পর এক হামলায় পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। গাজা সিটির একটি বহুতল আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ভবনটি সম্পূর্ণ ধসে পড়ে। এছাড়া গাজার বিভিন্ন এলাকায় চালানো একাধিক হামলায় অর্ধ শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো। ইসরায়েলের জন্য নতুন দুঃস্বপ্ন। এলএনবি ক্রসিং, পশ্চিম তীরের একমাত্র দরজা যেখান দিয়ে ফিলিস্তিনিরা ইসরায়েলি নিয়ন্ত্রণ ছাড়া বের হতে পারে, সেই দরজাতেই অনিশ্চয়তা। সকালটি শুরু হয়েছিল শান্তভাবে। একটি ট্রাক যার গায়ে লেখা ছিল গাজায় মানবিক সহায়তা যাচ্ছে, কিন্তু কয়েক মুহূর্ত পরেই সেই ট্রাক পরিণত হলো মৃত্যুর বাহনে। প্রত্যক্ষদর্শীদের চোখে ধরা পড়া দৃশ্য ভয়ঙ্কর। আক্রমণকারী প্রথমে বন্দুক তুলে ধরল, গুলির শব্দে কেঁপে উঠল সীমান্ত চৌকি। 2 ইসরায়েলি মাটিতে লুটিয়ে পড়লেন, কিন্তু এখানেই শেষ নয়। বন্দুক হঠাৎ আটকে গেল, আর সেই মুহূর্তে শুরু হলো আরো বিভীষিকাময় অধ্যায়, ছুরিকাঘাত। 20 বছর বয়সী তরুণ আর 60 বছর বয়সী এক প্রবীণ, দুজনকেই টেনে নামালো মৃত্যু। ইসরায়েলি মেডিক টিম ছুটে গেল, বুক চাপড়ানোর চেষ্টা চালালো পুনরুজ্জীবনে, কিন্তু জীবন হাতছাড়া হলো। ইসরায়েলি সেনারা পাল্টা গুলি চালালো। ঘটনাস্থলেই আক্রমণকারীকে গুলি করে ফেলা হলো। ট্রাকের পাশে পড়ে রইল ছুরি আর একটি হ্যান্ডগান, যেন দুটো সাক্ষী যারা চুপচাপ দাঁড়িয়ে রইল নাটকের শেষে। প্রাথমিক তদন্ত বলছে, ট্রাক তখনও পরীক্ষা হয়নি। আক্রমণকারী আসলে কে? তিনি কি জর্ডানের সৈন্য? ইসরায়েলি সূত্র বলছে না, কিন্তু চ্যানেল 12 এর খবর তিনি ছিলেন জর্ডানিয়ান, বৈধভাবেই গাজার ত্রাণ পরিবহনের অংশ। জর্ডান সরকার বলেছে তারা ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, যেন তাদের কূটনৈতিক টেবিলে এখন ছড়িয়ে আছে দাগ। এই হামলার প্রতিধ্বনি যেন ফিরিয়ে আনছে গত বছরের সেপ্টেম্বর। তখনও এক জর্ডানিয়ান চালক সীমান্তে গুলি চালিয়ে মেরেছিল 3 ইসরায়েলি প্রহরীকে। ইসরায়েল বলছে তদন্ত চলছে, তবে ইতিমধ্যেই সীমান্তে বেড়েছে সেনা উপস্থিতি। আরব দুনিয়ায় ইসরায়েলের বিরুদ্ধে ঐক্য জমে উঠছে ঠিক এই সময়। ঠিক তখনই এই রক্তাক্ত বার্তা কে পাঠালো, কেন পাঠালো? গাজায় অব্যাহত হামলার মধ্যেই এবার ফিলিস্তিনের পূর্ব জেরুজালেমের দিকে নজর দিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি কর্তৃপক্ষ অভিযোগ করেছে সেখানে সামরিক চেকপোস্ট ও লোহার গেট দিয়ে ঘিরে ফেলছে ইসরায়েল। তারা জানিয়েছেন শহরের ভেতর এবং আশেপাশে ইতিমধ্যে 88টি ব্যারিয়ার বসানো হয়েছে, যা সাধারণ নিরাপত্তা নয়, বরং সুপরিকল্পিত দমন নীতির অংশ। ফিলিস্তিনি কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশনের পরিসংখ্যান অনুযায়ী পুরো পশ্চিম তীরে স্থায়ী চেকপোস্টের সংখ্যা দাঁড়িয়েছে 904টি। এর মধ্যে শুধু জেরুজালেম ও আশপাশের গ্রামগুলোতেই রয়েছে অন্তত 88টি। ফিলিস্তিনি পক্ষের অভিযোগ, এভাবে মানুষের চলাচলের স্বাধীনতাকে প্রকাশ্যে লঙ্ঘন করছে ইসরায়েল। ফিলিস্তিনিরা বরাবরই পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দাবি করে আসছে। জাতিসংঘের প্রস্তাবও 1967 সালে ইসরায়েলের দখল এবং 1980 সালে একতরফা সংযুক্তিকরণকে অবৈধ হিসেবে ঘোষণা করেছে। নতুন আক্রমণে আইডিএফ এর প্রথম হতাহত, হামাসের শক্তির বার্তা। গাজার যুদ্ধ আবারও নিল এক নতুন রূপ। ইসরায়েলের নবায়নকৃত আক্রমণাত্মক অভিযানের প্রথম দিনেই রক্ত ঝরল। আকাশে ট্যাঙ্কের গর্জন, মাটিতে বিস্ফোরণের শব্দ। তারই ভেতর দিয়ে হামাসের হাতে প্রাণ হারালেন এক তরুণ ইসরায়েলি কমান্ডার। মাত্র 27 বছর বয়স, নাম বোজাগ্লো। গাজার রাস্তায় ট্যাঙ্ক অগ্রযাত্রা চালাচ্ছিলেন তিনি। হঠাৎ এক প্রচন্ড বিস্ফোরণ, হামাস যোদ্ধাদের ছোড়া আরপিজি সোজা আঘাত হানে আইডিএফ এর 77তম ব্যাটালিয়নের ট্যাঙ্কে। মুহূর্তেই পরিস্থিতি পাল্টে যায়। আহত কমান্ডারকে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এভাবেই শুরু হলো গাজার নতুন অভিযানে আইডিএফ এর প্রথম বড় হতাহতের ঘটনা।
হুক এখানে। ইসরায়েল ভেবেছিল নতুন আক্রমণ মানেই দ্রুত বিজয়, কিন্তু হামাস দেখিয়ে দিল প্রতিটি রাস্তায়, প্রতিটি মোড়ে লুকিয়ে আছে প্রতিরোধ। ট্যাঙ্কের লোহার দেয়াল ভেদ করে এখনো আঘাত হানতে পারে তাদের হাতে থাকা আরপিজি। ইসরায়েলি সেনারা ঘোষণা করেছে তারা দ্রুত ও নির্ভুল হামলায় সন্ত্রাসী নির্মূল করছে। গাজার আকাশে ড্রোন ঘুরছে, ট্যাঙ্কের গর্জন ছুটছে রাস্তায়, যুদ্ধবিমান বোমা বর্ষণ করছে। আইডিএফ বলছে শত্রুর অবস্থান, অস্ত্রাগার, ঘাঁটি সবকিছু ভেঙে ফেলা হচ্ছে। কিন্তু বাস্তবের চিত্র ভিন্ন, কারণ যুদ্ধ যত এগোচ্ছে হামাস বারবার প্রমাণ করছে তাদের শক্তি এখনো নিঃশেষ হয়নি। টুইস্ট এটাই, গাজা শহর যাকে ইসরায়েল বলছে হামাসের কেন্দ্রের দুর্গ, সেটিই এখন লড়াইয়ের সবচেয়ে ভয়ঙ্কর মঞ্চ। ধ্বংসস্তূপের ভেতর থেকেই উঠে আসছে প্রতিরোধের গুলি। শুধু প্রতিরোধ নয়, প্রতিশোধও। ইসরায়েল যতই জোর দিয়ে বলুক যে অভিযান চলবে যতদিন না লক্ষ্য পূরণ হয়, হামাসের বার্তা স্পষ্ট, আমরা আছি, আমরা লড়ব। গাজার ভেতরে আইডিএফ এর স্থল তৎপরতা আরো বাড়ানো হয়েছে। একসাথে বিমান, স্থল ও গোয়েন্দা বাহিনী সমন্বিত আক্রমণ চালাচ্ছে। কিন্তু হামাসের হাতে প্রথম ইসরায়েলি কমান্ডারের প্রাণহানি দেখিয়ে দিল এই অভিযান এতটা সহজ হবে না। ইসরায়েলি সামরিক মুখপাত্র বেসামরিকদের দূরে থাকার আহ্বান জানালেও বাস্তবে সেই নিরাপদ জায়গা নেই। গাজা শহর পরিণত হয়েছে আগুনের চৌহদ্দিতে, চারদিকে ধ্বংস, ধুলো আর মৃত্যু। কিন্তু এই ধ্বংসস্তূপই হামাসকে দিচ্ছে নতুন বারুদ, নতুন দৃঢ়তা। ইসরায়েল শক্তি নিয়ে এগোচ্ছে, হামাস সাহস নিয়ে দাঁড়িয়ে আছে। এক পাশে আধুনিক ট্যাঙ্ক, ড্রোন আর বিমান, অন্য পাশে ভাঙা শহর, হাতে রকেট, গায়ে বেঁচে থাকার সব। আর ঠিক সেই অসম যুদ্ধে হামাস দেখিয়ে দিল তাদের শক্তি এখনো অটুট। গাজায় ইসরায়েলি বর্বরতায় এখন পর্যন্ত 65,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছে 1.5 লাখের বেশি ফিলিস্তিনি। ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ আটকে থাকায় প্রকৃত নিহতের সংখ্যা ধারণার চেয়ে বেশি বলে আশঙ্কা করা হচ্ছে। গাজায় ইসরায়েলি বর্বরতা ও পশ্চিম তীরে ইসরায়েল তাদের অবৈধ বসতি নির্মাণ অব্যাহত রাখায় যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা সহ 10টির বেশি দেশ 2 দিনের মধ্যে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। রাতের আকাশে হঠাৎ সাইরেন, তেল আবিব, আশদোদ, আশকেলান সব কেঁপে ওঠে একসাথে। ইসরায়েল গাজায় বোমা বর্ষণ করছে দিনরাত, শহর পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। কিন্তু তবুও গাজার মাটি থেকে বেরিয়ে আসছে রকেট। হামাসের হাতে তৈরি রকেটগুলো এখনো ইসরায়েলের গর্ব আয়রন ডোমকে নাড়িয়ে দিচ্ছে। হামাসের অটল বার্তা, ইসরায়েলি সেনারা দাবি করছে তাদের টানেল ধ্বংস হয়েছে, ভবন উড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু হামাস যেন আরো দৃঢ়। 20 সেপ্টেম্বর ইসরায়েলের এক আক্রমণে 60 জন ফিলিস্তিনি নিহত হয়। একই সাথে ইসরায়েল দাবি করে তারা 2 সপ্তাহে 220টি টাওয়ার ব্লক ধ্বংস করেছে। অথচ ঠিক সেই সময়ই উত্তর গাজা থেকে 2টি রকেট ছুটে আসে আশদোদের দিকে। একটি প্রতিহত করা গেলেও আরেকটি পড়ল খোলা মাঠে। কোনো বড় ক্ষতি হয়নি, কিন্তু বার্তাটা স্পষ্ট, গাজা বেঁচে আছে, প্রতিরোধ থামেনি। জনগণের সংগ্রাম, ইসরায়েলের অনুমান সেপ্টেম্বর থেকে 250 মিলিয়ন মানুষ গাজা শহর ছেড়ে গেছে, কিন্তু হামাস বলছে সংখ্যাটা অনেক কম, মাত্র 3 লাখ। এখনো 9 লাখ মানুষ থেকে গেছে ধ্বংসস্তূপের ভেতরে, তাদের চোখে প্রতিদিন প্রতিরোধের আগুন। হাজার হাজার মানুষ বাধ্য হচ্ছে ঘর ছাড়তে, কিন্তু তাদের ঠোঁট থেকে একটাই শব্দ, ফিলিস্তিন। আন্তর্জাতিক মোড়, ঠিক এই সময়েই বিশ্ব মঞ্চে নতুন অধ্যায়। 22 সেপ্টেম্বর 10টি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চলেছে। এরই মধ্যে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা স্বীকৃতির ঘোষণা দিয়েছে। যুদ্ধের আগুনের মাঝেই ফিলিস্তিনের মানচিত্র আরও স্পষ্ট হয়ে উঠছে। গাজার রাস্তায় ধুলো উঠছে, শিশুরা ধ্বংসস্তূপের ফাঁক দিয়ে দৌড়াচ্ছে। দূরে এক যোদ্ধা হাতে রকেট লঞ্চার ধরে দাঁড়িয়ে, চোখে দৃঢ়তা। তেল আবিবে রাজনীতি গর্জন করছে, নেতানিয়াহু ঘোষণা দিচ্ছেন হামাস ধ্বংস হবে, কিন্তু প্রতিবারই আকাশে ফেটে পড়া রকেট যেন বলে ওঠে ধ্বংসস্তূপ থেকেও আমরা লড়ব। গাজার মাটিতে আগুন, কিন্তু সেই আগুনের ভেতরেই জন্ম নিচ্ছে এক নতুন বার্তা। ফিলিস্তিনের গাজায় এখনো বন্দী থাকা জিম্মিদের ছবি প্রকাশ করছে হামাস। এগুলোকে বিদায়কালীন ছবি বলে উল্লেখ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির সামরিক শাখা। হামাসের ভাষ্যমতে ইসরায়েল যদি গাজা নগরীতে স্থল অভিযান চালিয়ে যায়, তাহলে এই জিম্মিরা বিপদের মধ্যে পড়বে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় প্রায় 1200 জন নিহত হন। ইসরায়েল থেকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয় 251 জনকে। ইসরায়েলি বাহিনীর তথ্য মতে তাদের মধ্যে 47 জন এখনো গাজায় রয়েছেন, এর মধ্যে 25 জন মারা গেছেন। 7 অক্টোবর থেকেই গাজায় নৃশংস হামলা শুরু করে ইসরায়েল। এতে এখন পর্যন্ত 65,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
24 ঘন্টার মধ্যেই দ্বিতীয়বার গাজা শহরের ধ্বংসস্তূপের ভেতর থেকেও আগুন ঝড় তুলল হামাস। ইসরায়েলি হামলা, ট্যাঙ্ক, গুলি সবকিছু সত্ত্বেও মাটি ভেদ করে উঠে এলো প্রতিরোধের রকেট। আবারও আকাশে সাইরেন, আবারও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার সামনে চ্যালেঞ্জ। দক্ষিণ ইসরায়েলের নাহাল ও সীমান্তের দিকে হঠাৎ ছুটে আসে একটি রকেট। সাইরেন বাজতে শুরু করে চারপাশে, আতঙ্ক ছড়ায় গ্রাম জুড়ে। ইসরায়েলি সেনারা তড়িঘড়ি ঘোষণা দেয় একটি ইন্টারসেপ্টর মিসাইল আকাশ ছুড়ে রকেটটি প্রতিহত করা হয়েছে। কাগজে কলমে বিজয়, কিন্তু বাস্তবে এর ভেতরে লুকিয়ে আছে আতঙ্কের বার্তা। কারণ গাজার মাটিতে দমে নেই হামাস। বোমা ঝুটছে শহরের উপর, প্রতিদিন নতুন করে ভেঙে যাচ্ছে ঘরবাড়ি। কিন্তু এই ভাঙা শহর থেকেই প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিচ্ছে তারা। স্থলভাগেও হামাসের হানা। ইসরায়েলি সামরিক বাহিনীর একজন কর্মকর্তাকে টার্গেট করে আঘাত হানে যোদ্ধারা। হতচকিত ইসরায়েলি বন্দুকধারীরা পাল্টা গুলি চালায়, হামাস যোদ্ধাদের হত্যা করে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এত যুদ্ধের পরও কিভাবে দাঁড়িয়ে থাকে এই প্রতিরোধ? উত্তর গাজা থেকে ছোড়া হলো দুটি রকেট, লক্ষ্য ইসরায়েলের শহর আশত। একদিকে ইসরায়েলের আয়রন ডোম প্রতিহত করতে পেরেছে, কিন্তু দ্বিতীয়টি আছড়ে পড়ে খোলা মাঠে। কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে বার্তাটি স্পষ্ট, গাজা এখনই নিস্তব্ধ নয়। আশদোদের জন্য ঘটনাটি ছিল ব্যতিক্রম। এপ্রিলের পর এই প্রথম শহরটিকে রকেটের শব্দ শুনতে হলো। এতদিন ধরে বড় শহরগুলো তুলনামূলক শান্ত থাকলেও এবার সেখানে পৌঁছে গেল গাজার আগুন, যা ইসরায়েলকে ভাবিয়ে তুলেছে। যুদ্ধ যতই দীর্ঘ হোক, গাজা থেকে দীর্ঘ পাল্লার রকেট হামলা ক্রমেই বিরল হয়ে উঠছিল। কিন্তু এদিন আবারও প্রমাণ হলো, হামাসের অস্ত্রাগার এখনো নিঃশেষ হয়নি। তারা চায় না শুধু প্রতিরক্ষা, তারা পাঠাচ্ছে রাজনৈতিক বার্তাও। গাজা ভাঙবে, কিন্তু হার মানবে না। ইসরায়েল ভেবেছিল গাজার শহর দখল মানে হামাসকে স্তব্ধ করা, কিন্তু বাস্তবতা হলো ভিন্ন। ধ্বংসস্তূপের নিচেও হামাস তাদের অস্তিত্ব বাঁচিয়ে রেখেছে, রকেট তৈরি করছে, গুলি চালাচ্ছে, আর বারবার মনে করিয়ে দিচ্ছে এই যুদ্ধে কেবল আকাশই নয়, ইসরায়েলের নিরাপত্তার দেয়ালও কাঁপছে। হয়তো সামরিক শক্তিতে পিছিয়ে, হয়তো প্রযুক্তিতে দুর্বল, কিন্তু প্রতিরোধে হামাস আজও দাঁড়িয়ে আছে আগুন হয়ে। প্রতিটি রকেট যেন ঘোষণা দিচ্ছে, গাজার মাটিতে লড়াই এখনো শেষ হয়নি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা ঠেকাতে দখলদার ইসরায়েলের উপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা দিয়েছে স্পেন। দেশটির সরকার এই নিষেধাজ্ঞার অনুমোদন দিয়ে ডিক্রি জারি করেছে। স্প্যানিশ অর্থমন্ত্রী কার্লোস কুয়াপ্রো এক সংবাদ সম্মেলনে বলেছেন, নিষেধাজ্ঞার আওতায় ইসরায়েলে স্পেন কোনো সামরিক সরঞ্জাম, দ্বৈত ব্যবহারের সামরিক পণ্য এবং প্রযুক্তি পাঠাবে না। এছাড়াও স্পেনও এই ধরনের কোনো পণ্য বা প্রযুক্তি আমদানি করবে না। নিষেধাজ্ঞার আওতায় সামরিক কাজে ব্যবহৃত হতে পারে এমন বিমানের জ্বালানির অনুরোধও আটকে দিয়েছে স্পেন। সঙ্গে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতিগুলো থেকে আসা পণ্য আমদানি এবং সেগুলোর বিজ্ঞাপনও স্পেনে প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আরব জাতি চীনের সাহায্যে ইসরায়েলের বিরুদ্ধে রণভূমিতে নামছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। গাজা ও সীমান্ত পরিস্থিতি এমন এক মোড়ে দাঁড়িয়েছে, যেখানে আরব দেশগুলো, বিশেষ করে মিশর, চীনের প্রযুক্তি এবং অস্ত্র ব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নেওয়ার পরিকল্পনা করেছে। সিনাই উপদ্বীপে মিশর দীর্ঘ পরিসরের চীনা HQ-9B ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে। এই সিস্টেমের রাডার এবং ক্ষেপণাস্ত্র ক্ষমতা 300 কিলোমিটার পর্যন্ত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে সক্ষম। গাজা, দক্ষিণ ইসরায়েল এবং গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকাগুলো এখন এই শক্তির আওতায় এসেছে। মিশরের সামরিক কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে মোতায়েনের বিস্তারিত প্রকাশ করেননি, তবে তারা নিশ্চিত করেছেন এটি মূলত ইসরায়েলকে গাজায় গাজাবাসীদের ওপর জোরপূর্বক আক্রমণ চালানো থেকে বিরত রাখতে নেওয়া পদক্ষেপ। সংকট তীব্র হলে সীমান্তের কাছে সৈন্যদের উপস্থিতি দ্বিগুণ করা হবে। সিনাই অঞ্চলে বিমান মোতায়েন এবং প্রস্তুতি বৃদ্ধি অন্তর্ভুক্ত ছিল, আল আখবারের প্রতিবেদনে বলা হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হল, মিশরের কর্মকর্তারা মানবিক আইন অনুসারে প্রতিক্রিয়া জানাবেন এবং ফিলিস্তিনিদের উপর গুলি চালানোর কোনো নির্দেশ নেই। মিশরের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, গাজাবাসীদের জোরপূর্বক স্থানান্তর কায়রোর জন্য রেড লাইন। তারা কোনো গণস্থানান্তর গ্রহণ করবে না, অংশগ্রহণ করবে না বা অনুমতি দেবে না। তবে এই পরিস্থিতি শুধু আরবদের জন্য নয়, মধ্যপ্রাচ্যের প্রতিটি শক্তি ইরানের দিকে তাকিয়ে আছে। ইরান, যেটি নিজস্ব সামরিক শক্তি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাবের মাধ্যমে সবসময় শক্তির ভারসাম্য বজায় রেখেছে, এখন চুপচাপ নয়।
গাজার ওপর ইসরায়েলের আগ্রাসন ও পশ্চিমা শক্তির হস্তক্ষেপে ইরান তার অভিজ্ঞতা এবং প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহার করে কৌশলগত প্রতিক্রিয়া প্রদর্শন করতে প্রস্তুত। আইআরজিসি এবং ইরানের সশস্ত্র বাহিনী হাইপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে শত্রুকে সতর্ক করেছে যে কোনো আগ্রাসন বা জোরপূর্বক পদক্ষেপ কঠিন প্রতিক্রিয়ার মুখোমুখি হবে। বিশ্লেষকরা বলছেন, ইরান এই অঞ্চলে শুধুমাত্র অস্ত্র প্রদর্শন করছে না, বরং একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা দিচ্ছে। যে কেউ আঞ্চলিক ভারসাম্য ভাঙতে চাইবে তাকে নতুন মাত্রার প্রতিরোধের মুখোমুখি হতে হবে। মিশর এবং চীনের সমন্বয় এই বার্তাকে আরও শক্তিশালী করেছে। ইসরায়েল ইতিমধ্যেই সতর্ক। সিনাই উপদ্বীপে মিশরের সামরিক কার্যক্রম নিয়ে তার উচ্চ স্তরের সতর্কতা জারি করেছে। তবে চীনা প্রযুক্তি এবং ইরানের আঞ্চলিক শক্তি যোগ হওয়ায় ইসরায়েলের প্রতিরক্ষা আরও কঠিন পরীক্ষার মুখে। এবার প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যের এই নতুন সমীকরণ কি শুধু রণশক্তির প্রদর্শন, নাকি এটি একটি নতুন আঞ্চলিক জোটের সূচনা, যা ইসরায়েল এবং পশ্চিমা শক্তির জন্য নয়া হুমকির বার্তা? ইতিহাসই বলবে, কিন্তু এখনই স্পষ্ট যে আরব দেশগুলো চীন এবং ইরানের সমন্বিত শক্তি ইসরায়েলের জন্য ভাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে।